আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রোটন ইলেকট্রন কিভাবে সজ্জিত থাকে একটা অ্যাটমে। অ্যাটমিক মডেলের একটা ছবি দেখতে পাচ্ছি। কিন্তু এই অ্যাটমিক মডেলের ইলেকট্রন প্রোটন নিয়ে যদিও আমরা আগের ক্লাসে কথা বলছি, ইলেকট্রন এবং প্রোটন কিরকম হয় এগুলো নিয়ে আমরা আগের ক্লাসে কথা বলছি। এবং ইলেকট্রন কেন নেগেটিভ চার্জ হয়, কোয়ার্ক কণা, প্রোটন কেন পজিটিভ চার্জ হয়, এগুলো নিয়েও আমরা কথা বলছি। এই আমরা একটা স্বতঃসিদ্ধ বিষয় জেনে নিয়েছিলাম যে সেন্টারে সবসময় পজিটিভ থাকে, বাইরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। কিন্তু এই মডেলটা কিভাবে আসলো? এটা কিন্তু একদিনে আসে না। এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় কাজ করে গেছে। প্রথমে এটা ধারণা করা হতো এটা ইলেকট্রনটা মূলত একটা পুডিং এ পায়েসের বাটিতে কিসমিসের মতো থাকতো। অর্থাৎ এখানে পজিটিভের সাগরে ইলেকট্রন গুলো এভাবে ভেসে ভেসে থাকতো। এটাকে বলা হতো পাম্প লোডিং মডেল, পাম্প পুডিং মডেল। কিন্তু পরবর্তীতে এই মডেলটা চেঞ্জ হয়েছে। পরবর্তী মডেল যেটা দেওয়া হয়েছিল ওটা হচ্ছে রাদারফোর্ড মডেল। আমরা একটু রাদারফোর্ড মডেলের ভিতর থেকে জানবো কিভাবে আমরা এই বিষয়টা জানলাম যে সেন্টারে পজিটিভ থাকে আর চারপাশে ইলেকট্রন থাকে। এটা বুঝতে হলে আমাদের রাদারফোর্ড মডেলটা বুঝতে হবে। রাদারফোর্ড মডেলের বিজ্ঞানী রাদারফোর্ড যে কাজটা করছেন, এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিছেন। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এটা ছিল আলফা কণা। আলফা কণা বা আলফা কণা বলতে আমরা জানি আলফা কণা একটা কম্পোজিট কণা। কম্পোজিট কণাটা কিরকম থাকে আমরা জানি। হিলিয়াম, হিলিয়াম থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন বের করি এটা হয় হিলিয়াম 2+। আচ্ছা, আর হিলিয়াম 2+ এটাই কি হচ্ছে আলফা কণা বলা হয়। আর এটা রেডিও অ্যাক্টিভ। যেহেতু রেডিও অ্যাক্টিভ, এই পুরা যন্ত্রটাকে একটা লেড বক্সের মধ্যে রাখা হয়েছে। এরপর এই রেডিওঅ্যাক্টিভ আলফা কণাকে একটা গোল্ডের পাতের উপর নিক্ষেপ করা হয়েছিল। গোল্ডের পাতের উপর। তাহলে নিক্ষেপ করা হলে আলফা কণা খুবই ছোট একটা কণা। তাহলে এটা যাকে অ্যাটাক করতেছে, যে অংশটুকুকে অ্যাটাক করতেছে ওখানে শুধুমাত্র একটা অ্যাটম আছে, শুধুমাত্র একটা নিউক্লিয়াস আছে। সো ওই অংশটাকে আমরা অ্যাটাক করার মাধ্যমে নিউক্লিয়াসটা কিভাবে থাকে ওটা সম্পর্কে একটা আইডিয়া পাই। আমরা যদি এটা সম্পর্কে আরেকটু ডিটেইলস জানি, জিনিসটা থাকে এইভাবে। আমরা যদি এটার প্র্যাকটিক্যাল ইয়াটা দেখি, প্র্যাকটিক্যালি এটা দেখতে কিরকম হয়। প্র্যাকটিক্যালি এটা দেখতে অনেকটা এরকম হয়। এটা হচ্ছে গোল্ডের যে পাতটা ওটা, আর এটা হচ্ছে যেখান থেকে হিলিয়ামটা থ্রো করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝলাম যে এখানের মধ্যে নিউক্লিয়াসটা কিরকম? এই পরীক্ষা থেকে আমরা কিভাবে একটা ধারণা পাই যে এইখানে চারপাশে ইলেকট্রন আছে, সেন্টারে প্রোটন আছে? এই ধারণাটা পাওয়ার জন্য এখানের মধ্যে যে আলফা কণাটা যাচ্ছে, আলফা কণাটা যাওয়ার পরে কিরকম ইমেজ দিচ্ছে, মানে আলফা কণাটা এই গোল্ডের পাথটা ক্রস করার পরে কিরকম ভাবে রিফ্লেক্টেড হচ্ছে, ওটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানের মধ্যে পজিটিভ বা ইলেকট্রন গুলা, নেগেটিভ ইলেকট্রন গুলা কিভাবে আছে। সো যাতে আলফা কণাটার বিচ্ছুরণ বা রিফ্লেকশনটা কিরকম হচ্ছে বুঝতে পারি, এজন্য একটা স্ক্রিন দেওয়া হয়। একটা এরকম স্ক্রিন দেওয়া হয়। স্ক্রিনটা কিরকম করে থাকে আমরা যদি আরেকভাবে দেখি, এই যে পাশের ছবিটাতে দেখি আমরা, আলফা কণা যাচ্ছে, স্ক্রিনের এখানে ছোট্ট একটা ফাটল থাকে, স্ক্রিনের এখানে মাঝখানে পাতটা থাকে, এখানে এটা আপতিত হয়। আপতিত হওয়ার পরে এটা রিফ্লেক্ট করে, চারপাশে বিচ্ছুরিত হয়। কেন বিচ্ছুরিত হচ্ছে? ওখান থেকে আনসারটা আসে, সেন্টারে পজিটিভ, চারপাশে নেগেটিভ। এটা আমরা বুঝবো। আমরা তার আগে দেখি বিচ্ছুরণটা কিরকম ধরনের হচ্ছে। আমরা দেখতেছি কিছু মাঝের কিছু কণা স্ট্রেট লাইনে চলে আসছে, কোনো ধরনের চেঞ্জ হয় না। অন্যদিকে কিছু কণা কিছু পরিমাণ চেঞ্জ হয়েছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে চেঞ্জ হয়েছে। আর কিছু কণা বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করে চেঞ্জ হয়েছে। আর কিছু কণা আমরা যদি দেখি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে। আবার কিছু কণা একদম 180 ডিগ্রিতে পিছনে চলে গেছে, কিছু কণা পিছে চলে গেছে। এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড মানে নেক্সট চিন্তাটা করছেন যে কিভাবে এই জিনিসটা হচ্ছে। সো এই রশ্মিগুলো তো আসলে দেখা যায় না, পজিটিভ বা নেগেটিভ ইলেকট্রন আছে কিনা, ইলেকট্রন গুলো কিভাবে আছে এটা বোঝার জন্য রশ্মিগুলো তো দেখা যায় না। তাহলে কি দেখছেন? বিজ্ঞানী রাদারফোর্ড দেখছেন স্ক্রিনের মধ্যে এই যে জিঙ্ক সালফেটের যে স্ক্রিনটা রাখছেন ওখানের মধ্যে কিভাবে পড়ছে। সো আমরা জানি শুরুতে যে অংশে ছিল স্ট্রেট লাইনে হওয়ার কথা সবকিছু, মানে এখানে যেভাবে ছিল, অর্থাৎ এই লাইন এই বরাবর সবগুলা থাকার কথা যদি স্ট্রেট লাইনে সবগুলা আসে। কিন্তু আমরা দেখতেছি ওই স্ট্রেট লাইন বরাবর নাই, বিভিন্ন অংশে ছড়ায়ে গেছে, বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হয়েছে, বিচ্ছুরিত হয়েছে। এটার উপর থিসিসটা দাঁড় করানো হয়েছে, এই থিওরিটা দাঁড় করানো হয়েছে এটার উপর যে অবশ্যই তার মানে এখানে কেউ একজন আছে যে জিনিসটাকে আহ, বিক্ষিপ্ত করতেছে, যে জিনিসটাকে সরাই দিচ্ছে। এখন
আমরা যে আলফা কণাটা দিচ্ছিলাম ওটা কি ছিল? পজিটিভ। আমরা বলতে পারি ওটা ছিল হিলিয়াম 2+। তাহলে হিলিয়াম 2+ কে যদি কেউ রিপালস করে, কেউ যদি বিচ্ছুরণ করে, সরায় দেয়, তাহলে আমরা কি বলতে পারি এই বরাবর নিশ্চয়ই খুব বড় পজিটিভ কিছু একটা আছে, দ্যাটস ওয়াই এটাকে সরাই দিতে পারতেছে। তাহলে প্রশ্ন আসে, তাহলে এই অংশটাতে কেন সরায়নি? ওখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের একটা ছবি দেখা লাগবে নিচে। আমরা যদি দেখি, রাদারফোর্ড বলতেছেন যে সেন্টারে সাধারণত কি থাকে? পজিটিভ আয়নটা থাকে, দ্যাটস ওয়াই আমরা বিচ্ছুরণটা দেখতে পাচ্ছি। কিন্তু পজিটিভের চারপাশে আমরা প্রথম ক্লাস থেকে জানি প্রোটনের ওজন আমাদের এই যে ইলেকট্রনের ওজন থেকে অনেক বেশি। তাহলে প্রোটন যখন রিফ্লেক্ট করতেছে এটা অনেক দূরে সরে যাচ্ছে। অন্যদিকে ইলেকট্রন তো রিফ্লেক্ট করতে পারে না, এটা খুবই ছোট, খুবই পাতলা, প্রোটনের তুলনায় প্রায় 1/1840 ভাগ হালকা। তাহলে প্রায় এটাকে ছেদ করে, মানে যে রে গুলো আসতেছিল এটাকে ছেদ করে নর্মালি স্ট্রেট লাইনে চলে গেছে। তাহলে আমরা দেখতেছি মোস্ট অফ দা রেখা আমরা দেখতেছি কি একদম স্ট্রেট লাইনে চলে যায়। তাহলে মোস্ট অফ দা রেখা যদি স্ট্রেট লাইনে চলে যায়, এখান থেকে আমরা বলতে পারি ইলেকট্রন মোস্ট অফ দা অংশে ফাঁকা জায়গা বা ইলেকট্রন আছে। আচ্ছা, ইলেকট্রন আছে এটাও কিন্তু এখনো বোঝার উপায় নেই, কারণ আমরা একটা বলতে পারি যে এখানে ফাঁকা জায়গা আছে, এখানে সুন্দর করে চলে গেছে। এখান থেকে নেক্সট অংশটা আসে কি, যেহেতু বাকি অংশগুলো বিচ্ছুরিত হচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাহলে বলতে পারি যেহেতু পজিটিভ জিনিস আমরা থ্রো করতেছিলাম, তাহলে ওখান থেকে আমরা এই ধারণায় আসতে পারি পজিটিভ পজিটিভকে রিপালস করে দূরে সরায় দিচ্ছে। তাহলে এখান থেকে একটা আইডিয়া আসলো যে সেন্টারটা অবশ্যই কি হবে? পজিটিভের হবে। কিন্তু সেন্টার পজিটিভ হলে আমরা জানি অ্যাটমের নিজস্ব কোনো চার্জ নেই, অ্যাটম থেকে নিউট্রাল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, রাদারফোর্ড এখান থেকে বলছে নিশ্চয়ই, রাদারফোর্ড বলতেছে নিশ্চয়ই সেন্টারটা পজিটিভ থাকলেও এটাকে ঘিরে অসংখ্য ইলেকট্রন থাকে, না হলে তো অ্যাটমের একটা পজিটিভ চার্জ থাকতো। কিন্তু আমরা কি দেখি অ্যাটমের কোনো চার্জ নেই। ওখান থেকে বলতেছে যে অসংখ্য ইলেকট্রন যেহেতু আছে এবং ইলেকট্রনের ভর অবশ্যই কম হতে হবে, নইলে স্ট্রেট লাইনে যাচ্ছে কিভাবে? এখান থেকে রাদারফোর্ডের মডেলটা আসলো যে স্ট্রেট লাইনে যাবে। তাহলে আমরা যদি দেখি কিছু অংশ যেগুলা এই নিউক্লিয়াস বরাবর একদম স্ট্রেট লাইনে আসতেছিল, ওগুলো একদম 180 ডিগ্রিতে পিছনে ফেরত যাচ্ছিল। অন্যদিকে যেগুলো এই বরাবর যাচ্ছিল ওগুলো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছিল, স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছিল, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছিল, হয়তো 90 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেহেতু আমরা পজিটিভ কিছু পাঠাচ্ছি, তাহলে সেন্টারে নিশ্চয়ই একটা পজিটিভ কিছু আছে, দ্যাটস ওয়াই এটা অপোজিটে যেতে পারছিল। আর বাকিগুলা এই পজিটিভটাকে নিউট্রালাইজ করার জন্য রাদারফোর্ড থিওরিটা দাঁড় করালো কি, পজিটিভের সাথে অবশ্যই নেগেটিভ থাকবে, আর নেগেটিভ অবশ্যই নেগেটিভের যে ভরটা ওটা খুবই কম হবে। তাহলে রাদারফোর্ড মডেলটা যদি আমরা সংক্ষেপে যদি ইন শর্ট যদি আমরা বলি, এরকম একটা সেন্টারে খুব পজিটিভ একটা জিনিস থাকবে, এটাকে ঘিরে নেগেটিভ ইলেকট্রন গুলো থাকবে, নেগেটিভ ইলেকট্রন গুলো এটাকে ঘিরে থাকবে। রাদারফোর্ডের মূল অ্যাটমিক মডেলটা ছিল এটা। কিন্তু এটাতে সমস্যাটা কি? এখানে সমস্যাটা প্রথম দেখা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলে যদি আমরা জানি ইলেকট্রন কন্টিনিউয়াস মুভমেন্ট করে, আমরা এতগুলো নায়কে শুধুমাত্র একটা ইলেকট্রন দিয়ে চিন্তা করি, তাহলে আমরা জানি ইলেকট্রন কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্য দিয়ে থাকে। তাহলে রাদারফোর্ড বলতেছেন যে ইলেকট্রন যেহেতু কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে আছে, এভাবে মুভ করতেছে, এবং রাদারফোর্ড বলতেছেন এটা সৌরজগতের মতো, গ্রহগুলো যেভাবে সূর্যকে ঘিরে মুভ করে ওভাবে মুভ করতে থাকবে। কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছেন নেগেটিভ চার্জ সবসময় পজিটিভ চার্জকে আকর্ষণ করে, তাহলে প্রতিনিয়ত আকর্ষণের কারণে এটা সেন্টারের দিকে একটু বেশি ঝুঁকে যাওয়ার কথা। যদি একটু বেশি ঝুঁকে যায় তাহলে প্রতিনিয়ত এই রেডিয়াসটা কমতে থাকবে, কারণ কি প্রতিনিয়ত কাছে টানতেছে। তাহলে এভাবে প্রতিনিয়ত টানতে 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 একটা সময় হবে যে সেন্টারের মধ্যেই আপতিত হবে, অর্থাৎ ইলেকট্রনের আর কোনো অস্তিত্ব থাকবে না, পজিটিভ নেগেটিভ মিলায়ে যাবে, আলটিমেটলি অ্যাটমটা নিউট্রালাইজ হয়ে যাবে, প্রোটনেরও কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এখানে সমস্যাটা কি দাঁড়ালো, যে ইলেকট্রন নির্দিষ্ট একটা কক্ষপথে নেই। কারণ কি রাদারফোর্ড কক্ষপথের কোনো আইডিয়া দেননি, রাদারফোর্ড শুধুমাত্র বলছেন যে পজিটিভটা কে ঘিরে ইলেকট্রনটা ঘুরতে থাকবে। তাহলে রাদারফোর্ডের মূল প্রবলেমটা হলো ইলেকট্রন এভাবে ঘুরতে পারেন না, ইলেকট্রন অবশ্যই সেন্টারে পতিত হবে। এরপর রাদারফোর্ডের যে আমরা দেখতেছি রাদারফোর্ডের যে শর্টকামিংটা আছে, যে এখানে কোনো অরবিট নেই, এইটা পূর্ণ করছেন, মানে অ্যাটমিক মডেলটা এখন ইভলভ করতেছে আস্তে আস্তে। পরে বোর এসে বলতেছেন যে এখানে কতগুলো কি থাকবে, শক্তি স্তর থাকবে, এখানে শক্তি স্তর থাকবে। তাহলে যখন আমরা শক্তি স্তর এঁকে ফেললাম, তখন আমরা বোর মডেলের রাদারফোর্ড মডেলের যে সমস্যাটা ছিল ওটা আমরা সলভ করে ফেললাম না। কারণ কি, বোর বলতেছেন যে প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে শক্তির মান ফিক্সড, অর্থাৎ এখানে যে ইলেকট্রনটা মুভ করতেছে
এই ইলেকট্রনটার একটা নির্দিষ্ট শক্তি আছে, দ্যাটস ওয়াই সে এই শক্তি স্তরটাতে মুভ করতে পারতেছে। এর থেকে যখন উপরের শক্তি স্তরে যেতে হচ্ছে তখন অবশ্যই কি করা লাগবে, শক্তিটা আরো বেশি লাগবে, তাই এখানে শক্তি শোষণ করা লাগবে। এজন্যই আমরা দেখব যে হিট দেওয়ার ফলে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে শক্তি শোষণ করে উপরে উঠে আসতে পারে। অন্যদিকে আমরা যদি চিন্তা করি, যদি উপর থেকে নিচে নামতে হয় প্রতিনিয়ত কি করা লাগবে, উপরের থেকে নিচে নামতে হলে এখানে যে শক্তি ধরলাম এখানে 200 পরিমাণ শক্তি আছে, তাহলে নিচে নামতে হলে 100 পরিমাণ শক্তিতে নামতে হবে, বাকি 100 ছেড়ে দিতে হবে। অর্থাৎ প্রতিবার ইলেকট্রন যখন শক্তি স্তর চেঞ্জ করবে কিছু এনার্জি বের হয়ে যাবে, বিকিরণ হবে। এবং আমরা জানি রেডিও অ্যাক্টিভ যেসব অ্যাটম আছে ওরা প্রতিনিয়ত বিকিরণ করে, কারণ কি তাদের প্রতিনিয়ত শক্তি স্তরগুলো চেঞ্জ হয়। তাহলে বোর মডেলটা মোটামুটি বলা যাচ্ছে হ্যাঁ, ইলেকট্রন কখনো শক্তি স্তর নরমালি চেঞ্জ করে না, এরা একটা শক্তি স্তর দিয়ে ঘুরতে থাকে। যদি চেঞ্জ করতে হয় অবশ্যই আমরা শক্তি বিকিরণ হবে বা শক্তি শোষণের অপশন আসতেছে। অর্থাৎ নর্মাল কন্ডিশনে রাদারফোর্ড মডেলের মধ্যে যে ত্রুটিটা ছিল যে সেন্টারে পতিত হবে, বোর মডেলে কিন্তু আমরা ওটা পাচ্ছি না। বোর মডেলে নরমালি একটা ইলেকট্রন ঘুরতে থাকবে, কিন্তু সমস্যা হলো বোর কিন্তু বলেন নাই যে দুইটা ইলেকট্রন থাকলে কি হবে। বোর ঠিক আছে একটা ইলেকট্রনে খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায়, আমরা যদি দেখি একটা ইলেকট্রনের জন্য খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায়। আমরা যদি এখন আবার চিন্তা করি, ওকে একটা ইলেকট্রন, কিন্তু এখানে যদি দুইটা ইলেকট্রন থাকলে তখন কিভাবে থাকবে। ফর এক্সাম্পল ইলেকট্রন কন্টিনিউয়াসলি ঘুরতেছে, আমরা ধরি ইলেকট্রনটা এদিকে ঘুরতেছে, সেকেন্ড ইলেকট্রনটা আসলে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তখন এটা নেক্সট ইলেকট্রনটা কিভাবে ঘুরবে ওটা সম্পর্কে বোর কিছু বলেন নাই। ধরি আমরা সেকেন্ড একটা ইলেকট্রন এখানে ধরলাম, হতে পারে সেকেন্ড ইলেকট্রন যেটা এটা এদিকে মুভ করে, তাহলে তো সংঘর্ষ হবে ইলেকট্রনে। হতে পারে সেম দিকে মুভ করে, তাহলে স্পিড সমান না হলে তাও সংঘর্ষ হবে। তাহলে কিভাবে কি হবে, মানে সেকেন্ড ইলেকট্রনটার আচরণ কিরকম হবে। তাই বোর অরবিটালের প্রথম সাফল্যটা কি ছিল আমরা আগে চিন্তা করি। সাফল্য ছিল বোর একটা শক্তি স্তরের আইডিয়া দিচ্ছে যেটা রাদারফোর্ড দিতে পারেন না, যেটা রাদারফোর্ডের ফ্ল ছিল, শক্তি স্তরের একটা আইডিয়া দিচ্ছেন। তারপর বোর আইডিয়া দিচ্ছেন যে রাদারফোর্ডের মতো নর্মালি সেন্টারের দিকে আগাবে না, ম্যাক্সওয়েলের যে ধারণা ছিল এখানের মধ্যে শক্তি স্তরগুলো ফিক্সড, যদি আগাতে হয় তাহলে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শক্তি বাইরে থেকে দিতে হবে, যদি নিচে নামতে হয় বিকিরণ হবে। নরমালি কিন্তু আমরা দেখি না বিকিরণ হতে, তাহলে বিকিরণের একটা থিওরি দিয়েছেন উনি, যেটা হচ্ছে নরমাল থেকে যদি শেল চেঞ্জ করে তখন কিরকম হবে। এরপর কৌণিক ভরবেগ, যেহেতু এটা একটা অ্যাঙ্গেল মেনটেন করে ঘুরতেছে, এটার একটা কৌণিক ভরবেগ থাকবে, এরকম একটা থিওরি দিছে। বোরের থিওরি তিনটাকে একসাথে বিকাশ দিয়ে আমরা মনে রাখতে পারি, বিকাশ। ওকে, এখন কৌণিক ভরবেগ গেল, এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে বোরের ক্ষেত্রে এখন সীমাবদ্ধতা গুলা কি। সীমাবদ্ধতা হলো আমরা এখানে দুইটা ইলেকট্রন আসলে কিরকম হবে আমরা ওটার কোনো থিওরি দিতে পারিনি, অথবা দেখা গেছে যখন আমরা বিকিরণ বর্ণালী পাই, অর্থাৎ এখানে যদি হিট দেই যে বর্ণালীটা পাই ওটা দেখা যায় হচ্ছে গিয়ে একটা অসংখ্য বর্ণালী থাকে একসাথে, অসংখ্য বর্ণালী, কিন্তু বোর বলতেছেন যে শুধুমাত্র একটা বর্ণালী পাওয়া যাবে। তাহলে আমরা দুইটা সীমাবদ্ধতা পাইলাম, বর্ণালী সীমাবদ্ধতা আপাতত আমরা মাথায় না রাখি, আমরা এখন বলি যে সীমাবদ্ধতা হলো সে শুধুমাত্র একটা ইলেকট্রনের জন্য খুব ভালো ব্যাখ্যা করতে পারছে, কি হাইড্রোজেন একটা ইলেকট্রন, এটা বোর দিয়ে ব্যাখ্যা খুব সুন্দরভাবে করা যায়। হিলিয়াম 1+, মানে কি হিলিয়ামে নরমালি দুইটা ইলেকট্রন থাকে, একটা বের করে দিলে এটাকে খুব সুন্দর ব্যাখ্যা করা যায়। লিথিয়াম 2+, লিথিয়ামে নরমালি তিনটা ইলেকট্রন থাকে, দুইটা বের করে দিলে এটাকেও খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায়। কিন্তু আমরা দেখি যে যখন মাল্টিপল ইলেকট্রনের হিসাব আসতেছে বোর কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারতেছে না, পজিশনিং কি হবে ইলেকট্রনের বা কি হবে এগুলো খুব একটা ব্যাখ্যা দিতে পারতেছে না। তাহলে এর পরের থিওরিটা কোয়ান্টাম নাম্বারের থিওরিটা আসতেছে বোরের যে সীমাবদ্ধতা ওটাকে কম্পেয়ার করার জন্য। অর্থাৎ সেকেন্ড ইলেকট্রনটা আসলে কোথায় যাবে, সেকেন্ড ইলেকট্রন থার্ড ইলেকট্রন গুলো কিভাবে মুভ করবে, এগুলার ঘূর্ণনটা কিরকম হবে, পজিশনিংটা কিরকম হবে, এখান থেকে আসতেছে সাবশেলের থিওরিটা। অর্থাৎ আমরা এখন কোয়ান্টাম নাম্বারের থিওরিটা জানবো। আচ্ছা, তাহলে কোয়ান্টাম নাম্বার থিওরি বোঝার আগে আমরা দেখি বোর শেল গুলা কিরকম ছিল। বোরের শেল গুলা আমরা যদি দেখি n=1 প্রথম শেল, দ্বিতীয় শেল, তৃতীয় শেল। এখন প্রথম শেলে যদি ইলেকট্রন ঢুকে ওটা কোথায় যাবে, এখান থেকে অরবিটালের থিওরিটা আসে। বোর কিন্তু বলতেছিল দুইটাই অরবিটে থাকবে, এখানে যে অরবিটাল নামক আরেকটা জায়গা আছে এটা কিন্তু বোরের থিওরি থেকে জানা যায় না, কিন্তু কোয়ান্টাম থিওরিতে বলতেছে অরবিটের একটা নির্দিষ্ট জায়গায়
একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রন গুলা থাকে। তো জায়গাগুলোকে আমরা যদি রুম হিসেবে চিন্তা করি বিষয়টা ইজি হয়। কিভাবে আমি বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, প্রথমটাতে দেখতেছি আমরা একতলা একটা ঘর আছে, একতলা একটা ঘর আছে। দ্বিতীয় জনের জন্য 2 তলা একটা ঘর আছে, তৃতীয় জনের জন্য 3 তলা ঘর আছে, চতুর্থ জনের জন্য 4 তলা ঘর আছে, এবং ঘরের মধ্যে রুম সংখ্যাও কিন্তু ডিফারেন্ট। তাহলে এগুলা কিভাবে হিসাব করব আমরা একটু দেখে আসি। প্রথমত, বোর্ডের যে শেল গুলা ওটার নাম্বারকে আমরা ধরি, প্রধান শক্তি স্তরের শেল নাম্বারটাকে আমরা n দিয়ে হিসাব করব। তাহলে n ইজ ইকুয়াল টু 1 মানে কি, প্রথম শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তর। সো এখানের মধ্যে কয় তলা ঘর থাকবে, অর্থাৎ এখানের মধ্যে যে অরবিটালটা আছে, কি ধরনের অরবিটাল থাকবে ওটাকে আমরা তালা দিয়ে প্রকাশ করতে চাই। কয় তলা ঘর থাকবে এটা বোঝার জন্য এল এর একটা সূত্র আছে। এল এর সূত্রটা কি, n মাইনাস 1। আমরা যদি আরো প্রিসাইসলি বলি, এল এর সূত্র হচ্ছে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, অর্থাৎ এল এ কয়টা তলা থাকবে, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। আমরা একটু ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, n ইজ ইকুয়াল টু যখন 1, তাহলে আমরা কি বলতে পারি এখানে এল এর ভ্যালু হবে n মাইনাস 1 মানে কি 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 0 থেকে 0 পর্যন্ত একটাই। তাহলে এখানে কয় তলা ঘর পাওয়া যাবে, একতলা ঘর পাওয়া যাবে। যখন সবচেয়ে নিচের তলাটাকে বলা হয় কি এস, এস। তাহলে আমরা কি বলতে পারি এই যে সবচাইতে প্রথম শক্তি স্তরের সবচাইতে নিচের তলায় যেহেতু একটাই তলা আছে এখানে, এই ঘরটার নাম আমরা কি দিতে পারি, 1s। তাহলে এখানে একটা ইলেকট্রন ঢুকলে ওই ইলেকট্রনের নাম হবে 1s1, যদি দুইটা ঢুকে 1s2। ওকে, আমরা এখন দ্বিতীয় শক্তি স্তরের জন্য যাই। দ্বিতীয় শক্তি স্তরে কয়তলা ঘর থাকবে আমরা জানি না, আমরা হিসাব করে ফেলি। কয়তলা ঘর থাকবে আমরা জানি, এল এর ভ্যালুটা দিয়ে আমরা তলাটা হিসাব করি। তাহলে আমরা চিন্তা করি তো এল সমান n মাইনাস 1, তাহলে এখানে কি হবে 1। তাহলে এল এর ভ্যালু আমরা কি পাচ্ছি, 0 থেকে 1 পর্যন্ত কয়টা ঘর থাকবে, 0 আর 1, দুইটা ঘর, দুইটা তলা থাকবে, দুইটা ফ্লোর থাকবে। প্রথম ফ্লোরটাকে কি বলা হচ্ছে আমরা জানি, সবচেয়ে নিচের ফ্লোরটাকে, 0 ফ্লোরটাকে বলা হয় এস, আর সেকেন্ড ফ্লোরটাকে বলা হয় কি পি 1, অর্থাৎ পি সেকেন্ড ফ্লোরটা মানে ফার্স্ট ফ্লোরটা, 0 ফ্লোর ফার্স্ট ফ্লোরটাকে 1 বলা হচ্ছে, মানে ওটা হচ্ছে পি। আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে ফ্লোর গুলার যদি নাম্বারিং নাম দিই আমরা, প্রথম ফ্লোরটা সেকেন্ড অরবিটাল যেহেতু এটার নাম কি হবে 2s, আর উপরেরটার নাম কি হবে 2p। তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা ফ্লোর পেলাম। প্রথমটার নাম কি হবে 1s, তারপরের স্টেপে উঠলে আমরা কি পাচ্ছি 2s, তারপরের ফ্লোরের নাম হচ্ছে 2p। আচ্ছা, অরবিটালের বিষয়টা আমরা বোঝার চেষ্টা করতেছি। তারপর এখানের মধ্যে কি আর ফ্লোর থাকা সম্ভব না, কারণ n এর ভ্যালু হচ্ছে 2, 2 এর মধ্যে দুইটা ফ্লোর থাকা সম্ভব, s আর p থাকা সম্ভব, d থাকা সম্ভব না। তারপর আমরা n ইজ ইকুয়াল টু যদি 3 ধরি, তাহলে l ইজ ইকুয়াল টু কি হবে, 0 থেকে, l ইজ ইকুয়াল টু 0 থেকে, আমরা যদি বলি এখানে কি হবে, l ইজ ইকুয়াল টু 0 থেকে 3 মাইনাস 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত। তাহলে কি কি পাই আমরা, 0 পাই, 1 পাই, 2 পাই। এখান থেকে কি আমরা বলতে পারি 0 আর 1 সমান, আমরা এই ফ্লোর গুলার নাম কি দিছিলাম, হ্যাঁ 0 মানে হচ্ছে সবচাইতে নিচের ফ্লোরটা, এই ফ্লোরটার নাম কি হবে, অবশ্যই প্রথমে নামের ক্ষেত্রে প্রথমে আমরা লিখি কি, এখানে শেল নাম্বারটা কত 3, আর 0 মানে হচ্ছে s, s অরবিটাল। তারপর সেকেন্ড ফ্লোরটার নাম কি ছিল p, 3p। থার্ড ফ্লোরটার নাম কি ছিল 3d। তাহলে আমরা কি বুঝতে পারতেছি কিভাবে এখান থেকে এটা আসলো। তাহলে আমরা যদি এবার ছবিতে দেখি, আমরা দেখি তো প্রথমটার নাম কি হবে 3s, আমরা জানি 0 মানেই s, সেকেন্ড ফ্লোরটা হবে 3p, থার্ড ফ্লোরটা হবে 3d। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু 3f থাকা সম্ভব না, কারণ f মানে হচ্ছে ফোর্থ ফ্লোরে যেতে হবে। কিন্তু এখানে কি ফোর্থ ফ্লোরের অপশন আছে, না নাই, কারণ l এর ভ্যালু 2 পর্যন্ত, 0 1 2 তিনটা আছে, সো ফোর্থ ফ্লোরের অপশন নাই। l এর ভ্যালু যদি 3 হয় তখন f এর অপশন আসতেছে। দেন আমরা চিন্তা করি n ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তখন কি পাচ্ছি আমরা, ফোর্থ শেলটাতে গেলাম। ফোর্থ শেলের মধ্যে আমরা কি পাচ্ছি, l সমান পাচ্ছি 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে 0 1 2 3। তাহলে এখানে আমরা হিসাব দেখি, 0 আমরা জানি, তাহলে এই ফ্লোরটার নাম কি হবে 4s। মূলত s যেহেতু ফোর্থ শেলে আছে তাই 4s। তারপরটা কি হবে 4p, কারণ 1 সমান p আমরা জানি। তারপরটা কি হবে 4d, কারণ আমরা জানি d সমান হচ্ছে 2। তারপরটা কি হবে 4f, 4f। তাহলে প্রথম f টা কেন 4 এ পাওয়া যাচ্ছে, কারণ 4 কে 1 দিয়ে মাইনাস করলে, অর্থাৎ 4 এর ক্ষেত্রে আমরা যদি l এর মানটা বের করি তখনই শুধুমাত্র আমরা 3 পাচ্ছি। অর্থাৎ আমরা 4f
অর্থাৎ এখানে যখন এল এর ভ্যালুটা 3 পর্যন্ত পৌঁছাচ্ছে তখনই শুধুমাত্র এফ পাওয়া সম্ভব, কখনো এর আগে এফ পাওয়া সম্ভব না। তাহলে এল এর ভ্যালু 3 কখন পৌঁছাবে, n ইকুয়াল টু 4 হলে আমরা দেখি তখন আমরা 4টে স্তর পাচ্ছি না। কেন স্তরগুলো যত উপরে উঠতেছে বড় হচ্ছে, এটার আনসার আমরা পরে যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম এভাবে আমরা হিসাবটা করতে পারি। তাহলে এখানে বোরের সমস্যাটা চলে গেল না, আমরা বোরের ক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রনটা আসলে কিভাবে ঢুকবে আমরা বলতে পারতেছিলাম না, এখন আমরা বলতে পারি সেকেন্ড ইলেকট্রনটা এখানে ঢুকবে, একজনের পরে আরেকজন ঢুকবে। আচ্ছা, এখন নেক্সট প্রবলেমটা হলো যে আমরা পরের ইলেকট্রন গুলা কোনটাতে ঢুকবে। যেমন ওয়ান, এখানের ক্ষেত্রে এটা ইজি যে প্রথম অরবিটালের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফ্লোর আছে, দ্যাটস ওয়াই এখানেই ঢুকবে, 1s এর মধ্যে ঢুকবে। কিন্তু 2s এর ক্ষেত্রে নিচের তলায় 2s আছে, পরে 2p আছে, কোনটাতে আগে ঢুকবে, এটা একটা প্রশ্ন চলে আসে না। এগুলো বোঝার জন্য আমাদের একটু একটা নীতি জানা লাগবে, আউফবাউয়ের নীতি। আচ্ছা, আউফবাউয়ের নীতি কি, তার আগে আমরা ফ্লোরের ধারণাটা এভাবে হিসাব না করে আমরা সহজভাবে লিখে ফেলি। আমরা শুরুতেই বলে রাখি যে n ইজ ইকুয়াল টু 1 হলে, n ইজ ইকুয়াল টু 1 হলে ওখানে শুধুমাত্র আমরা জানি l এর একটা ফ্লোর থাকে, n ইজ ইকুয়াল টু 1 হলে l এর একটা ফ্লোর থাকে, ওটাকে আমরা s নাম দেই, এজন্য কি বলা হচ্ছে 1s, ওটাকে বলা হয়। n ইজ ইকুয়াল টু 2 হলে ওখানে দুইটা ফ্লোর থাকে, কারণ কি 0 1 l এর ভ্যালু পাওয়া যায়, তাহলে ওখানের মধ্যে আমরা s পাচ্ছি, তারপর p পাচ্ছি, 2s 2p। আমাদের মনে রাখা লাগবে l এর ভ্যালু যখন 0 আসতেছে, l এর ভ্যালু যখন 0 ওটা সমান s। আমাদের মনে রাখা লাগবে এল এর ভ্যালু যখন আমরা 1 পাচ্ছি, অর্থাৎ দুই তলার ক্ষেত্রে সেকেন্ড তলাটাকে আমরা ডাকি পি। তারপরে এল এর ভ্যালু যখন 2 আসতেছে, তৃতীয় তলাটাকে আমরা ডাকি ডি। চতুর্থ তলাটাকে আমরা যখন 3 পাচ্ছি ওটাকে ডাকি আমরা এফ। আমরা বুঝলাম। এবং প্রথম অরবিটে 1s বাদে কিছু পাওয়া যায় না, কারণ প্রথমটার ক্ষেত্রে এল এর ভ্যালু শুধুমাত্র 0। এল এর ভ্যালু কিভাবে বের করি, n-1 দেওয়ার মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম 1s পাইলাম, 2s পাইলাম, 2p পাইলাম। n is equal to যখন 3, অর্থাৎ আমরা যখন থার্ড শেলে গেলাম, থার্ড শেলে l এর ভ্যালু কি 0 1 2, n-1 পর্যন্ত 0 1 2। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি, এখান থেকে আমরা পাচ্ছি 3s, ওকে, 3p, আর 2 অর্থ হচ্ছে 3d, ওকে। তারপর আমরা কি পাই, তারপর আমরা পাই এর পরেরটাতে ঠিক তেমনি n is equal to যদি ফোর্থ শেলে যায়, আমরা যদি দেখি ফোর্থ শেলের মধ্যে কি পাই, 4s 4p, তারপর কি পাই 4d 4f। এখন আমরা যদি এই জিনিসটা আমরা এখন থেকে এভাবে ঘর দিয়েও চিন্তা করতে পারি, ফ্লোর দিয়েও চিন্তা করতে পারি, অথবা আমাদেরকে বলে দিলে আমরা 2s 2p এভাবেও কল্পনা করে নিতে পারি, আমাদের অত ডিটেলসে এখন আর যাওয়া লাগবে না। কিন্তু এখানে একটা সমস্যা হয় কি, যে আমরা যদি দেখি আমরা থার্ড শেলে যে ইলেকট্রনটা আসতেছে, আমরা যদি চিন্তা করি সবার নিচে যে শক্তি স্তরটা আছে ওখানে ইলেকট্রনের ঢোকাটা কম্পারেটিভলি ইজি, উপরের তলায় ওঠা লাগতেছে না, এনার্জি কম লাগতেছে। তাহলে নিচের শক্তি স্তরটা পূর্ণ করাটা আগে ইজি, তারপর উপরে যাওয়াটা একটু কঠিন, রাইট? তাহলে আমরা দেখি তো 3 এর ক্ষেত্রে 3s 3p 3d, 3d তে ওঠার থেকে 4s এ চলে যাওয়াটা ইজি না? কারণ কি, এটা ফার্স্ট তলায় আছে, ওটা থার্ড ফ্লোর পর্যন্ত ওঠা লাগতেছে, একটু টাফ না? তাহলে এই জিনিসটা কিভাবে, মানে কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে ওটা নির্ভর করে হচ্ছে ইলেকট্রনের এই শক্তি স্তরের শক্তি কতটুকু ওটার উপর। শক্তিটা কিভাবে বের করব, ফর এক্সাম্পল আমরা একটা যদি হিসাব করি 1s, s এর ভ্যালু কত আমরা জানি 0, তাহলে এটার ক্ষেত্রে শক্তি কিরকম হবে 1 প্লাস 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত 1, তাহলে এটার শক্তি ধরি আমরা 1। তারপর 2s, 2s এর ভ্যালু কত হবে 2 প্লাস 0 2, তারপরেরটা কি হবে, p এর শক্তি কত 1, 2 প্লাস 1 শক্তি স্তরের সাথে এটার শক্তি, দুইটার শক্তি আমরা যোগ করলাম, তাহলে 2 প্লাস 1 আমরা পাইলাম 3। এটার ক্ষেত্রে আমরা 3s, 3 প্লাস 0 s সমান 0 আমরা জানি, তাহলে এটার শক্তি পাইলাম 3। এরপরেরটা কি পেলাম 3 প্লাস 1 4, এরপরেরটা কি পাবো 3 প্লাস 2 5, তারপরেরটার সেম 4 এর ক্ষেত্রেও আমরা পাচ্ছি 4 প্লাস 0 4, তারপর 4 প্লাস 1 5 6 7, ওকে। আমরা টোটাল শক্তিটা বের করলাম। আমাদের মনে রাখা লাগবে আমরা জানি ইলেকট্রন সবসময় চায় নিম্ন শক্তি স্তরটাকে আগে পূর্ণ করতে, অর্থাৎ আমরা দেখতেছি 1s এর ক্ষেত্রে যেহেতু একটাই শক্তি স্তর আছে, এখানে নিম্ন উচ্চের কোনো কথা নাই, এখানের মধ্যে প্রথম দুইটা ইলেকট্রন ঢুকবে। তারপরে আমরা 2 এর ক্ষেত্রে যাই, 2 এর ক্ষেত্রে দেখতেছি 2s, 2s হচ্ছে সবচেয়ে ছোট, 2s এর মধ্যে তাহলে আগে ইলেকট্রন ঢুকবে, তারপর 2p তে যাবে, কারণ কি এটা আরেকটু বেশি শক্তি দেখতেছি। কিন্তু প্রশ্ন হলো যখন আমাদের 2p আর 3s এদের তো শক্তি স্তর সমান, 2p হচ্ছে 2 প্লাস 1 3, 3s হচ্ছে 3 প্লাস 0 3, তাহলে এই দুইজনের ক্ষেত্রে কার ক্ষেত্রে ঢুকবে, কার মধ্যে আগে ইলেকট্রন ঢুকবে, এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে
ইলেকট্রন কাকে আগে পাচ্ছে, ইজিলি কার কাছে যেতে পারতেছে? অবশ্যই 2 তে আগে। যে ইলেকট্রন আমরা জানি অরবিট পূর্ণ করে করে তারপর ইলেকট্রন পরের অরবিটে যায়, তাহলে আমরা কি বলতে পারি তাহলে 2 টা আগে পূর্ণ করবে দেন 3s এ যাবে। শক্তি স্তর যেহেতু সমান, শক্তি স্তর সমান সমান হলে আগে ছোট শক্তি স্তরে ঢুকে, যদি শক্তির পরিমাণ সমান হয় দুইটার তাহলে ছোট শক্তি স্তরে আগে ঢুকে, তাহলে 3s এ ঢুকলো, তারপর 3 প্রথমে 2p তে ঢুকলো, তারপর 3s এ ঢুকলো, তারপর কোথায় ঢুকবে 3p তে 4। ওকে, কিন্তু এরপর কি 3d তে ঢুকতে পারবে না, কারণ কি 3d এর শক্তি হচ্ছে 5, ওদিকে 4s এর শক্তি হচ্ছে 4। আমরা যদি দেখি 4 5 0 4, আর 3d হচ্ছে 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে হচ্ছে 5, তাহলে 5 এ আগে ঢুকবে না 4 এ আগে ঢুকবে? আমরা জানি ইলেকট্রন এই 3 তলায় ওঠার থেকে প্রথম তলাটা আগে পূর্ণ করবে, কারণ কি ওটা আরো নিচু শক্তি, ওটা আরো সহজ অ্যাটেইন করা, এজন্য প্রথমে আগে কোথায় ঢুকবে 4s এ ঢুকবে, তারপর 3d তে ঢুকবে, তারপর 4p তে ঢুকবে, তারপর 4d তে ঢুকবে। তাহলে আমরা বুঝতে পারছি তো। এখন এভাবে তো হিসাব করাটা খুবই টাফ, তাহলে আমরা সবকিছু একটা সিরিয়ালি মনে রাখবো কিভাবে, কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে কোনটাতে পরে ঢুকবে? আমরা এই প্রসেসটাকে এখন যে প্রসেসে বের করলাম যে নিম্ন শক্তি স্তর আগে পূর্ণ হবে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে, এই প্রসেসটাকে বলা হয় আউফবাউয়ের নীতি। আউফবাউয়ের নীতি, আউফবাউ অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ নিচু শক্তি স্তর থেকে উঁচু শক্তি স্তরের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন এভাবে তো প্রতিবার হিসাব করা সম্ভব না, আমরা আরেকটা নিয়মে শিখে ফেলি কিভাবে কোন শক্তি স্তরটা আগে পূর্ণ হবে, এটা বোঝার জন্য আমরা আরেকটা নিয়ম দেখি। ওকে, আমাদের মাথায় রাখতে হবে আমরা এটাকে আড়াআড়ি ভাবে কাটবো, আড়াআড়ি ভাবে কাটবো, এবং যেটা আগে কাটা যাবে ওটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, যেটা পরে কাটা যাবে ওটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে আমাদের দেখি তো, প্রথমে আমরা একটা আড়াআড়ি ভাবে দাগ দিলাম, 1s কাটা গেল, তাহলে সবার প্রথম যে ইলেকট্রনটা আসবে, প্রথম দুইটা ইলেকট্রন 1s এ ঢুকবে। ওকে, তারপরের ইলেকট্রনটা আমরা আড়াআড়ি ভাবে পরের লাইনটা কাটলাম, তাহলে 2s এ ঢুকবে পরের ইলেকট্রনটা। ওকে, আড়াআড়ি ভাবে কাটলাম, 2p তে ঢুকবে, 2p এর পরের ইলেকট্রনটা কোথায় ঢুকবে 3s এ ঢুকবে। আচ্ছা, এবং 2p এর পরে 2d হয়নি কেন? কারণ হচ্ছে 2 মানে হচ্ছে l এর ভ্যালু 0 আর 1, এখানে 2 l এর ভ্যালু 2 হলে তখনই না হয় d পাওয়া যেত, তাহলে আমরা বুঝলাম কি 2p তে ঢুকবে, পরেরটা 3s এ ঢুকবে। আড়াআড়ি ভাবে আবার কাটলাম, এটা যদি আড়াআড়ি ভাবে কাটি আমরা কি দেখতেছি 3p এর পরে 4s এ যাচ্ছে, তাহলে আমরা লিখে ফেলি 3p এর পরে 4s এ যাবে। তারপরে কি যাবে, তারপরে আড়াআড়ি ভাবে কাটলে আমরা কি পাই, আড়াআড়ি ভাবে কাটলে আমরা পাই 3d 4p। আমরা যদি দেখি 3p যদি আমরা যোগ করে দেখি এখানে 5 পাবো, 4p 3d 5 পাবো, 4p ও 5 পাবো। আমরা জানি দুইটার শক্তি স্তর সমান হলে নিম্নটা আগে পূর্ণ হয় তারপরে উচ্চটা, তারপর আমরা এভাবে কাটতে থাকবো। আচ্ছা, এভাবে আমরা পুরো জিনিসটা এভাবে হিসাব করতে পারি। এভাবে আসাটাও আমরা প্রতিবার তো এভাবে আসাটা কঠিন, তাহলে কেটে কেটে হিসাব করলে আমরা একটা জিনিস দাঁড় করায় ফেললাম, প্রথম ইলেকট্রনটা কোথায় ঢুকে 1s, তারপরটা 2s, তারপর 2p 3s 3p 4s, তারপর 3d 4p, এভাবে আগায়। তাহলে এই সিরিয়ালটাই আমরা আউফবাউ নীতিতে একটা সিরিয়াল দাঁড় করলাম যে ইলেকট্রন কোন কিভাবে ঢুকে। তাহলে আমরা বলতে পারি প্রথম ইলেকট্রন দুইটা 1s এ ঢুকবে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s 3p, তারপর 4s 4d, এভাবে এখানে ঢুকে। আচ্ছা, গেল আউফবাউয়ের নীতি গেল, কিন্তু এখানে আমরা এস এর ক্ষেত্রে শুধুমাত্র একটা রুম দেখতেছিলাম, পি এর ক্ষেত্রে তিনটা রুম দেখতেছি কেন? এটা বোঝার জন্য নতুন একটা কোয়ান্টাম নাম্বারের কাছে যেতে হবে। নতুন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে এম। এম বোঝার জন্য আমাদের প্রথমে এম এর সূত্রটা লিখে রাখতে হবে। এম এর সূত্র হলো প্লাস মাইনাস এল। আমরা একটু যদি দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হবে। অর্থাৎ এম এর ভ্যালু কি হবে, আমরা বুঝতেছি এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস এল। এখন এম এর ভ্যালুটা কেন লাগতেছে, এম এর ভ্যালুটা আমরা বের করি এখানে কয়টা রুম আছে ওটা দেখার জন্য। আচ্ছা, এল এর ভ্যালুটা কেন, এখানের মধ্যে কয়টা তালা আছে, কয়টা ফ্লোর আছে এটা চেক করার জন্য। একটা অরবিটের মধ্যেই কয়টা অরবিটাল আছে এটা চেক করার জন্য এল এর ভ্যালু, আর প্রতি অরবিটালে কতটা রুম আছে এটা চেক করার জন্য এম এর ভ্যালু। তাহলে এল এর ভ্যালু বের করলাম, মনে রাখা লাগবে এম এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এল। ওকে, প্লাস মাইনাস এল মানে কি, ফর এক্সাম্পল এন ইজ ইকুয়াল টু যখন 1, এল ইজ ইকুয়াল টু 1, তাহলে এল ইজ ইকুয়াল টু যখন 1 হচ্ছে, সরি এন ইকুয়াল টু যখন 1, তাহলে এল সমান কি হবে, অবশ্যই 0 হবে, কারণ কি আমরা জানি এল সমান হচ্ছে এন মাইনাস 1। তাহলে এল যখন 0, প্লাস মাইনাস 0 সমান কি, এম সমানও 0। অর্থাৎ এখানে রুম কয়টা হবে, শুধুমাত্র একটা হবে, দুইটা রুম পাওয়া যাবে না, রুম একটাই। এজন্য এস অরবিটাল সবগুলো আমরা এক রুমে দেখাই, এরকম একটা রুম দেখাই। কিন্তু অন্যদিকে আমরা যদি পি অরবিটালে যাই, তখন পি তে যাওয়ার জন্য আমরা পরে যাই, n ইজ ইকুয়াল টু যখন আমরা 2 পাই, n ইজ ইকুয়াল টু যখন 2 পাই, তখন এল এর ভ্যালু কি হয় 0 আর 1, অর্থাৎ কি এখানে দুইটা তালা থাকবে।
ফার্স্ট ফ্লোর নাম দিছি আমরা 0, সেকেন্ড ফ্লোরটা 1। এখন ফার্স্ট ফ্লোর 0 যেহেতু s অরবিটালে, আমরা জানি s অরবিটালে কোনো কোনো ঘর থাকে না, কোনো রুম থাকে না আলাদা। কিন্তু 1 এর ভ্যালুটা যদি আমরা প্লাস মাইনাস 1 করি, তাহলে m এর ভ্যালু কি পাই? প্লাস মাইনাস 1 মানে -1 থেকে, মনে রাখা লাগবে, +1 পর্যন্ত যতগুলা ডিজিট পড়বে সবগুলা m এর ভ্যালু। ফর এক্সাম্পল আমরা যদি দেখি -1 পাচ্ছি, তারপর 0 আসে, তারপর আসে +1। তাহলে m এর ভ্যালু 3টা পেলাম, তার মানে কি প্রতিটা পিতে কয়টা ঘর থাকবে? প্রতিটা পিতে আমরা দেখব 3টা করে ঘর থাকে। এই যে 3টা করে ঘর, 3টা করে ঘর, 3টা করে ঘর, এবং 3টা ঘরকে আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে। প্রথম ঘরের নাম কি? -1, পরের ঘর 0, পরের ঘরের নাম +1। এভাবে না বলে এটাকে px ও বলতে পারি, এটাকে py বলতে পারি, এটাকে pz ও বলতে পারি। আচ্ছা, নেক্সটটাতে যদি আমরা যাই, l এর ভ্যালু যদি 3 হয়, 3 হলে আমরা কি দেখতেছি? প্রথমে 0 মানে কি? 0 1 2, 0 এর জন্য আমরা জানি কোনো ঘর, কোনো রুম থাকবে না, একটাই থাকবে রুম। পরেরটা যদি 1 হয়, 1 এর জন্য 3টা রুম পাইলাম, এজন্য প্রতিটা p অরবিটালে আমরা 3টা রুম পাচ্ছি। d অরবিটালে কয়টা রুম হবে এটা বুঝতে হলে আমাদের মাইনাস d অরবিটালের ভ্যালু কত? l এর ভ্যালু 2। তাহলে d অরবিটালের রুম কয়টা হবে? m আমরা বলতে পারি +-2। তাহলে +-2 আমরা যদি রেঞ্জটা লিখে ফেলি, কি পাই? -2 থেকে +2 পর্যন্ত। -2 থেকে +2 পর্যন্ত কয়টা সংখ্যা পাওয়া যায়? ইন্টিজার, পূর্ণ সংখ্যা। -1, -2, -1, 0, +1, +2। তাহলে কয়টা রুম পাচ্ছি এখানে? আমরা যদি দেখি, একটা রুম, দুইটা রুম, তিনটা রুম, চারটা রুম, পাঁচটা রুম। পাঁচটা রুমের পাঁচটা নাম আছে, x², y², যাক ওগুলোতে আমরা যাচ্ছি না। কিন্তু আমরা বুঝে ফেললাম যে d অরবিটালে সব সময় কয়টা রুম পাওয়া যাবে? পাঁচটা রুম, ফর শিওর পাঁচটা রুম পাওয়া যাবে। আচ্ছা, f অরবিটালে কয়টা রুম পাওয়া যাবে? f অরবিটালে 7টা রুম, কারণ 3 এর ভ্যালু যদি আমরা এখানে বসাই, তাহলে -3 থেকে +3, এই যে -3 আর এখানে +3, তাহলে টোটাল রুম হয় কয়টা? 7টা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি d অরবিটালের মধ্যে সবসময় 5টা রুম থাকবে, আর f অরবিটালের মধ্যে 7টা রুম থাকবে, s অরবিটালের মধ্যে একটাই রুম থাকবে, p অরবিটালের মধ্যে 3টা রুম থাকবে। এবং আমাদের এটা মাথায় রাখা লাগবে, প্রত্যেক রুমে 2টা করে ইলেকট্রন ঢুকে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? প্রত্যেক রুমে 2টা ইলেকট্রন ঢুকলে 1s এ 2টা, 2s এ 2টা, তাহলে p অরবিটালে, প্রতিটা p অরবিটালে টোটাল কয়টা ইলেকট্রন ঢুকবে? 3 দুগুণে 6টা। প্রতিটা d অরবিটালে কয়টা ইলেকট্রন ঢুকবে? 5 দুগুণে 10টা। প্রতিটা f অরবিটালে কয়টা ইলেকট্রন ঢুকবে? 7 দুগুণে 14টা। তাহলে রুম কয়টা হিসাব করব কিসের মাধ্যমে? m এর মাধ্যমে। আমরা তাহলে সবগুলোর ভ্যালু পেয়ে গেলাম। l এর ভ্যালু দিয়ে আমরা কয়টা ফ্লোর হিসাব করতেছিলাম, m এর ভ্যালু দিয়ে কয়টা রুম হিসাব করতেছিলাম। এখন প্রথম ইলেকট্রনটা ঢুকলো, আমরা ধরি একটা হিলিয়ামের মধ্যে প্রথম ইলেকট্রনটা ঢুকলো, সেকেন্ড ইলেকট্রনটা ঢুকলো, এদের মধ্যে একটা ডিফারেন্স কি দেখতে পাই? হ্যাঁ, একজন, আমরা দেখি যদি একজন একদিকে মুভ করতেছে আর অন্যজন অন্যদিকে মুভ করতেছে, অর্থাৎ একজনের স্পিন যদি এদিকে হয়, একজনের স্পিন যদি এই বরাবর হয়, আরেকজন স্পিন, অন্যজন ঘুরতেছে ঠিক উল্টা দিকে, এই বরাবর। অর্থাৎ ঘূর্ণনটা কি সেম? না, ঘূর্ণনটা কিন্তু সেম না। তাই এটাকে, এই ঘূর্ণনটাকে প্রকাশ করার জন্য প্রথমে যে ইলেকট্রনটা ঢুকে ওটার ঘূর্ণনটাকে যদি আমরা +½ ধরে নিই, এই হাফটা শুধুমাত্র একটা সিম্বলিক, এটা কোনো ম্যাথমেটিক্যাল সংখ্যা না। মানে হাফটা কিভাবে পাইছি ওটা কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ নাই, শুধুমাত্র এটা একটা সিম্বলিক। অর্থাৎ +½ মানে সে ফর এক্সাম্পল ডান দিকে ঘুরতেছে, আর -½ মানে সে বাম দিকে ঘুরতেছে, এটাই। হাফের কোনো আলাদা সিগনিফিকেন্স নাই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম ইলেকট্রনটা হবে +½ পরের ইলেকট্রনটা হবে -½ প্রথম ইলেকট্রনটা হবে +½ পরের ইলেকট্রনটা হবে -½ এখান থেকে আমরা কি বলতে পারি, এই পরে যে হাফ এবং স্পিনের যে একটা কোয়ান্টাম নাম্বার পাইলাম হাফ, এটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার, +½ -½ আচ্ছা, তাহলে আমরা 4টা কোয়ান্টাম নাম্বার শিখে ফেললাম। এখন আমরা একটা প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল আমাদেরকে বলা হলো ফেরাসের ফেরাসের 22তম ইলেকট্রনটা, 22তম ইলেকট্রনটা কোন পজিশনে থাকবে, কোথায় আছে, এটা বের করতে বলা হলো। কিভাবে বের করব? প্রথমে আমাদের করা লাগবে কি, ফেরাস 26 আমরা জানি, আমরা লিখে ফেলবো আউফবাউয়ের নীতি অনুসারে। প্রথম ইলেকট্রনটা কোথায় ঢুকে আমরা যদি দেখি, প্রথম ইলেকট্রনটা ঢোকার কথা 1s এ, তারপরের ইলেকট্রন 2s, আমরা জানি 2p, তারপর লিখে ফেলি থার্ড শেলে কি কি আছে, 3s, 3p, 3d, কারণ 3 তলা থাকবে। ফোর্থ শেলে 4 তলা, 4s, 4p, 4d, তারপর 4f। ওকে, প্রথম ইলেকট্রনটা আমরা কেটে জানি সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে 1s, এখানে ঢুকবে 1s। তাহলে প্রথম দুইটা ইলেকট্রন 1s এ ঢুকে গেল, প্রথম দুইটা ইলেকট্রন ঢুকে গেল। তাহলে আমরা যদি লিখে ফেলি এখানে
ফেরাসের প্রথম দুইটা ইলেকট্রন এখানে ঢুকে গেল। তারপরে আমরা যদি দেখি এর পরের দুইটা ইলেকট্রন 2s এ ঢুকবে। ওকে, 2s এ ঢুকে গেল পরের দুইজন, আমরা লিখে ফেললাম 2s2 এবং আমরা বসাই দিয়ে আসি পরের দুইজন ইলেকট্রন, আমরা লিখে দিয়ে আসি এখানে 2s, প্রথম দুইজন ইলেকট্রন ঢুকে গেল। আচ্ছা, এরপরে 2p, আমরা জানি 2p এর তিনটা রুম আছে, রাইট? 2p এর মধ্যে পরে 6 জন ইলেকট্রন ঢুকবে, আমরা জানি 2p এ ঢুকবে এরপর 3s এ যাবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে 2p এর মধ্যে 6 জন ইলেকট্রন ঢুকবে এবং p এর মধ্যে তিনটা রুম আছে। তিনটা রুমের আমরা এখানে বলি 2px, 2py, 2pz। তাহলে দুইজন করে ইলেকট্রন যদি এখানে ঢুকে, দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন, আমরা টোটাল 6টা ইলেকট্রন পাইলাম। প্রথম 10টা ইলেকট্রন আমাদের ঢুকে গেল, এখানে প্রথম 10টা ইলেকট্রন এটে গেল। এখানে দুইটা লিখে দেই, আমরা কালারটা চেঞ্জ করি তাহলে ভালো বোঝা যাবে। এখানে দুইটা ইলেকট্রন ঢুকে গেল, এখানে দুইটা ইলেকট্রন ঢুকে গেল। ওকে, তারপরে আমরা 3s এ যাই, 10 জন ইলেকট্রন গেল, তারপর 3s, 3s এ দুইটা ইলেকট্রন ঢুকলো। ওকে, 3s2, তাহলে 3s এ দুইজন ইলেকট্রন ঢুকলো। আমরা দেখি, তাহলে আমরা 12তম ইলেকট্রন, 11তম ইলেকট্রন, 12তম ইলেকট্রন ঢুকলো, 13তম ইলেকট্রন, তারপর 3p তে যায়। 3p, 3p এর আগে ঢুকবে ইলেকট্রন, আমরা জানি এখানে যদি এভাবে কাটি আমরা 3p তে আগে যে পাই ইলেকট্রনটা, তাহলে 3p এর মধ্যেও আমরা জানি তিনটা ঘর আছে, 3px, 3py, 3pz, প্রতিটাতে দুইটা করে ইলেকট্রন ঢুকবে। তাহলে আমরা কতটুক পর্যন্ত গেলাম? 10টা ইলেকট্রন, এখন 12টা ইলেকট্রন। 13তম ইলেকট্রনটা প্রথমে কোথায় ঢুকবে? 13তম ইলেকট্রনটা 3p এর এখানে ঢুকবে। এবং আমরা জানি হুন্ডের নীতি অনুসারে প্রথমে সিঙ্গেল, এই প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন ঢুকে যায়, এটাকে হুন্ডের নীতি বলা হয়। প্রথমেই দুইটা ইলেকট্রন, মানে এই ঘরগুলোকে একটা একটা করে না দিয়ে প্রথমেই প্রথম ঘরে দুইটা ঢুকবে না, অর্থাৎ প্রথমে প্রত্যেক ঘরে একটা করে ঢুকে যাবে। অর্থাৎ 13 নম্বর ইলেকট্রনটা এখানে ঢুকবে, 14 নম্বরটা এখানে ঢুকবে, 15 নম্বরটা এখানে ঢুকবে, তারপর 16 নম্বরটা এসে এখানে ঢুকবে, 17 নম্বরটা এখানে ঢুকবে, 18 নম্বরটা এখানে ঢুকবে। অর্থাৎ এটাকে বলা হয় হুন্ডের নীতি। অর্থাৎ প্রত্যেকটাতে প্রথমে একটা করে ঢুকে যাবে, তারপর ডাবল হবে। ওকে, আমরা 3p বুঝলাম, তাহলে আমরা 18টা ইলেকট্রন পেয়ে গেলাম। তারপরের ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 4s এ। তাহলে আমরা দেখলাম 18তম ইলেকট্রন 4s, এখানে 2 ঢুকলো, 13 আর 16 এখানে ঢুকবে, 14 আর 15 এখানে ঢুকবে, আর এখানে ঢুকলো 17 18 মোস্ট প্রবাবলি। ওকে, 13 14 15 এখানে ঢুকলো, 16 এখানে ঢুকলো, 17 এখানে ঢুকলো, 18 এখানে ঢুকলো। ওকে, তারপর আমরা দেখলাম কি 4s2, প্রথম ইলেকট্রনটা আমরা কি জানি, 19 নম্বর ইলেকট্রনটা প্রথমে 4s এ ঢুকবে। কেন 3d তে ঢুকতেছে না? কারণ এটা একটু উঁচু শক্তি স্তর। তাহলে 19 নম্বর এখানে ঢুকলো, তারপর 20 নম্বর এখানে ঢুকলো। ওকে, তাহলে আমরা দেখি তো, তারপরে 3d আসবে, 21 নম্বর এখানে ঢুকবে। 22 নম্বর ইলেকট্রন কোথায় ঢুকবে? খুব ভালো মতো খেয়াল করো, 22 নম্বর ইলেকট্রন কিন্তু এখানে ঢুকতেছে না, পরেরটাতে ঢুকবে, সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকের কাছে ঢুকে যাবে। 23 নাম্বার ইলেকট্রন এখানে ঢুকলো, 24 নাম্বার ইলেকট্রন এখানে ঢুকলো, 25 এখানে ঢুকলো, দেন 26 নাম্বার ইলেকট্রনটা এখানে ঢুকলো। তাহলে আমার প্রশ্ন কি ছিল? ফেরাসের 22 নম্বর ইলেকট্রন, 22তম ইলেকট্রনটা পজিশন বের করতে বলছিলাম। তাহলে আমরা দেখি তো 22তম ইলেকট্রনটা কোথায় ঢুকতেছে। এই এখান পর্যন্ত 20 নম্বর ইলেকট্রন ছিল, তারপর 3d6, 3d6, এখন 3d6 এখান থেকে তো আমরা সবগুলা ভ্যালু পাচ্ছি না, আমাদের 4টা ভ্যালু লাগবে। একটা ইলেকট্রনের পজিশন জানতে 4টা ভ্যালু লাগবে। n এর ভ্যালু, অর্থাৎ কোন অরবিটে আছে ওটা লাগবে, n এর ভ্যালু লাগবে। এখান থেকে আমরা দেখতেছি এটা থার্ড অরবিটে আছে, কিন্তু এভাবে তো প্রতিবার ছবি আঁকে বের করা সম্ভব না। তাহলে আমরা এখান থেকে চিন্তা করি থার্ড অরবিটে আছে। ওকে, তাহলে থার্ড অরবিটে ডি তে আছে, ডি শেলে আছে, এস এ না, পি তে না, ডি তে। তাহলে n এর ভ্যালু পাইলাম কত? 3। এল এর ভ্যালু কত পাবো? আমরা জানি ডি এর জন্য এল এর ভ্যালু কোনটা হবে? এল এর ভ্যালু যদিও 0 1 2 হওয়ার কথা, কিন্তু 0 আর 1 এস বা পি অরবিটালে তো 22 নম্বর ইলেকট্রনটা নাই, কোথায় আছে? ডি অরবিটালে আছে। তাহলে এই দুইটা মুছে দিয়ে আমরা কি বলতে পারি এটা 2 নম্বরে থাকবে? তাহলে আমরা ডি অরবিটালে পাইলাম 2 নম্বর। তারপর আসি এন এল, তারপর এম, ম্যাগনেটিক নাম্বার। ম্যাগনেটিক নাম্বারটা কি ছিল? রুমগুলোর নাম্বার। রুমগুলোর নাম্বারটা আমরা একটু চেক করে আসি তো। রুমগুলোর নাম্বার প্রথমটা ছিল কত? 21 নম্বর ইলেকট্রন, তারপর 22 নম্বর ইলেকট্রন, আমাদের 22 নম্বর ইলেকট্রন। তাহলে এটা কত নাম্বার? আমরা দেখি তো, প্রথমটা যদি -2 হয়, আমরা জানি প্রথমটা -2, পরেরটা -1, তারপরেরটা 0, তারপরেরটা +1, তারপরেরটা +2। আমরা এই জিনিসটা দেখছিলাম কিভাবে আসে, -2 -1, এভাবে প্রথমটাকে সবসময় আমরা মাইনাস থেকে ধরি, তারপর এইভাবে প্লাসের দিকে যেতে থাকি। তাহলে ম্যাগনেটিক নাম্বার কততে 22 নম্বর ইলেকট্রনটা আছে? সেকেন্ডটাতে। তাহলে ম্যাগনেটিক নাম্বার কত পাচ্ছি আমরা? m = পাচ্ছি -1। ওকে, m = পাচ্ছি -1।
এস ইজ ইকুয়াল টু কত? এস ইজ ইকুয়াল টু আমরা জানি একটা রুমের মধ্যে যখন প্রথম ইলেকট্রনটা ঢুকে তার এস থাকে প্লাস হাফ। এখানে কি প্রথম ইলেকট্রনটা না সেকেন্ড ইলেকট্রন আসছে? না, আসেনি। তাহলে আমরা কি বলতে পারি এটার এস এর ভ্যালু হবে প্লাস হাফ? হ্যাঁ, বলতে পারি এটার এস এর ভ্যালু হবে প্লাস হাফ। ওকে, আমরা পাইলাম চারটা ভ্যালু। আচ্ছা, যদি আমাদেরকে 22 নম্বর ইলেকট্রন না বলে 26 নম্বর ইলেকট্রন বলে, তাহলে কি হবে? 26 নম্বর ইলেকট্রন কোথায়? অবশ্যই আমরা জানি 20 পর্যন্ত ছিল এখানে, 21, 22, 23, 26টা এখানেই আছে। তাহলে 26 এর n এর ভ্যালু অবশ্যই 3 হবে। l এর ভ্যালুও সেম থাকবে কারণ d অরবিটাল তৃতীয় তলায় আছে। l এর ভ্যালু 2 থাকবে। m এর ভ্যালুটা শুধুমাত্র চেঞ্জ হবে, s এর ভ্যালুও চেঞ্জ হতে পারে। তাহলে m এর ভ্যালুটা 26 নম্বর ইলেকট্রন কিরকম হবে? আমরা এখানে d টা লিখে ফেলি। d এর সাধারণত 5টা ঘর থাকে, আমরা জানি লাস্ট 6টা ইলেকট্রন এই 5টা ঘরে ঢুকবে। তাহলে প্রথম ইলেকট্রন এখানে 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 26 নাম্বার। তাহলে আমরা কি পাচ্ছি? 26টা -2 তে ঢুকতেছিল, রাইট? তাহলে m এর ভ্যালু -2, s এর ভ্যালু কত? এটা কি সেকেন্ড ইলেকট্রনটা না? প্রথম ইলেকট্রন কিন্তু না, সেকেন্ড ইলেকট্রনটা। তাহলে এটার ভ্যালু কত হবে? অবশ্যই কি হবে? -হাফ হবে। ওকে, -হাফ হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস চিন্তা করি তো, যদি আমাদেরকে বলে 21 নাম্বার ইলেকট্রনেরটা বের করো, অবশ্যই 21 নাম্বারটা এখানেই হবে। তাহলে n এর ভ্যালু সেম হবে, l এর ভ্যালুও সেম হবে 2। তারপর m এর ভ্যালু আর s এর ভ্যালু চেঞ্জ হবে। তাহলে 21 নাম্বার ইলেকট্রন আমরা আবার এখানে 5টা এঁকে ফেলি। তারপর এখানে দেখি 1 2 3 4 5, প্রথম ইলেকট্রনটাই তো 21 ইলেকট্রন। তাহলে আমরা বাকিটা আর চিন্তা করলাম না, 21 নাম্বার ইলেকট্রন প্রথমটা। তাহলে m এর ভ্যালু কত হবে? -2। আর s এর ভ্যালু কত হবে? প্লাস হাফ, কারণ প্রথম ইলেকট্রনটার ঘূর্ণন কিরকম হয়? পজিটিভ হয়। অর্থাৎ আমরা দেখি তো একই ঘরের মধ্যে 21 নম্বর ইলেকট্রন আর 26 নম্বর ইলেকট্রনটা ছিল, কিন্তু একই ঘরের মধ্যে থাকার পরেও এদের চারটা ভ্যালু কি আমরা সেম পাচ্ছি? কোয়ান্টাম নাম্বারের চারটা ভ্যালু না, আমরা দেখতেছি প্রথম তিনটা সেম থাকলেও এস এর ভ্যালুটা ডিফার করতেছে। এখান থেকে আসে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতিটা হচ্ছে এরকম, কোন দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম নাম্বার কখনো সেম পাওয়া যাবে না। আমরা দেখতে পারি প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এভাবে চেক করে চারটা কোয়ান্টাম নাম্বার বের করে আমরা যদি চেক করি, দেখবো কোন দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম নাম্বার কখনো সেম থাকতেছে না, কোথাও না কোথাও চেঞ্জ থাকবেই। এটাই হচ্ছে পাউলির বর্জন নীতি। এভাবে আমরা চারটা কোয়ান্টাম নাম্বার বের করতে পারি এবং আমরা দেখতেছি বোরের নীতি থেকে আমরা অনেক দূর আগায় গেছি। একটা ইলেকট্রনের মধ্যে কোথায় পজিশনটা আছে আমরা ইলেকট্রনের পজিশন শুদ্ধ চেক করে ফেলতে পারতেছি, যেটা বোরে পজিশন ছিল না। বোরে এই অবস্থা কিন্তু ছিল না। এবং আমরা একটা অরবিটের মধ্যে অসংখ্য জায়গায় ইলেকট্রন থাকার জায়গা দেখতেছি, এই জায়গাগুলোকে বলা হয় অরবিটাল। এইটা হচ্ছে একদম সিম্পলিফাইড ওয়ে শেখানোর। এছাড়াও এগুলো আসলে মূলত এরকম শেপে থাকে না, ডাম্বেল শেপে থাকে। যাক, আপাতত কোয়ান্টাম নাম্বার বের করার জন্য আমরা এইভাবে ফ্লোরের থিওরি বা রুমের থিওরি দিয়ে মনে রাখতে পারি। আমাদের কোয়ান্টাম নাম্বারের থিওরি পর্যন্ত কিভাবে অ্যাটমিক মডেলটা সাজালাম, কিভাবে রাদারফোর্ড থেকে এই পজিশনে আসলো, আমরা ইভলভটা বুঝে ফেললাম, ইভলিউশনটা বুঝে ফেললাম। আজকে কোয়ান্টাম নাম্বার পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।